আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7 এর সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ডেঙ্গুর ভ্যাকসিন প্রয়োগে তাগিদ দিয়েছেন ভাইরোলজিস্টরা। দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য নিয়ে রাষ্ট্রদূতদের সতর্ক করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কিছু পণ্য বেশি দামে বিক্রি হচ্ছে। লক্ষ্মীপুরে মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়েকে না বলে শপথ নিয়েছেন শতাধিক ছাত্রী। আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে 30 জন নিহত। ম্যাচ থেকে নিজের নাম বাদ দিলেন পাকিস্তানি ক্রিকেটার বিসমা। তেলেগু সিনেমা নিয়ে ধোনির অভিষেক, ইতিমধ্যে সাড়া ফেলেছে সিনেমা ট্রেলার। সংবাদের শেষে থাকছে চীনের ভৌতিক শহর নিয়ে একটি প্রতিবেদন। এবার বিস্তারিত। দেশের হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় এডিস মশা নিধনের পাশাপাশি ডেঙ্গুর ভ্যাকসিন প্রয়োগ এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন ভাইরোলজিস্টরা। তারা বলছেন বিশ্বে 2টি ডেঙ্গু ভ্যাকসিন রয়েছে, যেগুলো ইতিমধ্যে বিশ্বের প্রায় 20টির মতো দেশে অনুমোদন পেয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোভিড মহামারী শেষে স্থিতি মিলল না, এখন নতুন ভয়ের কারণ ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তর আছে নানা তৎপরতায়, আবার সিটি কর্পোরেশনও তোড়জোড় চালাচ্ছে, কিন্তু কেন কিছুতেই থামছে না ডেঙ্গুতে মৃত্যু? জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এবছর ডেঙ্গুতে মৃত্যু আগের সব সময়কে ছাড়িয়ে যেতে পারে। ডেঙ্গুর বাহক এডিস মশা রুখতে সব পদক্ষেপ যেন দিশাহীন। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে অভিজ্ঞ সংক্রামক রোগ বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন ডেঙ্গু প্রতিরোধী টিকা প্রয়োগে। সেই সঙ্গে তারা ডেঙ্গুতে মৃত্যু মহামারী পর্যায়ে যাওয়ার আগে সমন্বিত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু রুখতে বিশ্বে ড্যানভেক্সিয়া ও কিউডেঙ্গা নামের 2টি টিকা ব্যবহৃত হয়। এর মধ্যে ড্যানভেক্সিয়া টিকা বিশ্বের 20টি দেশে প্রয়োগ হচ্ছে, আর একটি টিকা কিউডেঙ্গা লাতিন আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 4টি দেশে ব্যবহৃত হয়েছে। গবেষণায় দেখা গেছে এই টিকাগুলো 80 থেকে 90% ক্ষেত্রে ডেঙ্গু রুখতে সফল হয়েছে। ডেঙ্গুর টিকা যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো অনুমোদন দেয়নি, তাই এর প্রয়োগ সঠিক হবে কিনা এ প্রসঙ্গে সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষ মারা যাওয়ার দায়িত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেবে না, নিজেদের চিন্তা নিজেদের করতে হবে। তাদের মতে এখন দেশে ডেঙ্গুর টিকার ট্রায়াল হওয়া উচিত। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের তৎপরতায় সমাধান হবে না। সংক্রামক ডেঙ্গু বিরোধী লড়াই একটি পরিকল্পিত প্রক্রিয়া। জনগণ ও চিকিৎসকদের সচেতন হতে হবে। ব্যর্থতার দায় কাউকে এককভাবে দেয়া যাবে না। ডেঙ্গু রোধে নানা ধরনের টিকা বিশ্বে ব্যবহৃত হচ্ছে, তাই নিজেদের দেশের উপযোগী টিকার কার্যকারিতা নিয়ে গবেষণা এখন জরুরি। করোনা বিরোধী লড়াইয়ে টিকা প্রয়োগে বিশ্বে প্রশংসিত হয়েছিল বাংলাদেশের উদ্যোগ, কিন্তু তেমন সক্রিয়তা দেখা যাচ্ছে না ডেঙ্গুর বেলায়। এদিকে মৃত্যু মিছিল থামছে না। এডিস মশার লার্ভা ধ্বংসে গণসম্পৃক্ততা যেমন দরকার, তেমনি ডেঙ্গুরোধী টিকা প্রয়োগ এখন প্রাণের স্বার্থে সময়ের দাবি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া 12 দেশ ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের ডেকে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 26 জুলাই বুধবার বৈঠকের পর সাংবাদিকদের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একটি ডেস্ক রিপোর্ট। কূটনৈতিক রীতিনীতি ভঙ্গ করে ঢাকাস্থ যে সকল দূতাবাস, যুক্তরাষ্ট্র সহ 11টি দেশ এবং ঢাকার ইউরোপীয় ইউনিয়নদের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শাহরিয়ার আলম বলেন, ঢাকার ১৭ আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়া ১৩ দেশের রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের ডাকা হয়েছিল। তাদের আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা না বলতে আহ্বান জানিয়েছি। ভবিষ্যতে এ বিষয়ে সচেতন থাকতেও তাদের সতর্ক করা হয়েছে। সতর্কের বিষয়টিকে তলব বলতে চাননি প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের তলব করা হয়নি, আমরা তাদের আমন্ত্রণ জানিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি জানিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক। যে কোনো ইস্যুতে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেন, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে জানাতে হবে। রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা বলছেন, নির্বাচনে সহযোগিতামূলক আচরণের ভিত্তিতেই তারা বিবৃতি দিয়েছিল, এতে অন্য কোনো উদ্দেশ্য নেই। এ বিষয়ে ১৩টি মিশনের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানো হবে বলে জানান শাহরিয়ার আলম। এর আগে গত ১৭ জুলাই ঢাকা ১৭ আসনে উপনির্বাচনের সময় বনানীর একটি ভোট কেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন কয়েকজন তরুণ। পরদিন এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১১টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস। দেশগুলো হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। ব্যবসা বাণিজ্যের খবর। আমদানির তুলনায় খুচরা বাজারে নিত্যপণ্যের মূল্য পার্থক্য অনেক বেশি। কৃষিপণ্যের উৎপাদন মূল্যের চেয়ে খুচরা দরেও একই পরিস্থিতি। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও কিছু পণ্যের ক্ষেত্রে স্থানীয় বাজারে তার প্রতিফলন নেই। এমন তথ্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে একটি ডেস্ক রিপোর্ট। দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনও অধিকাংশ ক্রেতাদের নাগালের বাইরে। ভোজ্য তেল, আটা, ময়দা ও পেঁয়াজের দাম আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে তা কমছে না। এমন তথ্য সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে জানা গেছে, মসুর ডাল ও রসুনের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় বাজারের সমন্বয় রয়েছে, যা ইতিবাচক। গত জুন মাসে বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৭ম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের উপস্থাপনা করা এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আমদানি করা পণ্যের আমদানি মূল্যের তুলনায় খুচরা মূল্যের উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। এছাড়া অতি প্রয়োজনীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ প্রতিপালন না হওয়ায় ভোজ্য তেল ও চিনির মূল্য বৃদ্ধি পাচ্ছে। গত বেশ কয়েক মাস যাবৎ দেশের বাজারে নিত্যপণ্যের দাম দফায় দফায় বেড়েছে, কিন্তু আন্তর্জাতিক বাজারে আমদানি করা সেসব পণ্যের দাম কমলেও দেশের বাজারে আর কমছেই না। এ নিয়ে ভুগছে দেশের ভোক্তারা। গণমাধ্যমের প্রতিবেদনে বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যের খবরও প্রকাশিত হয়েছে। সরকারের মন্ত্রীরাও সিন্ডিকেটের কথা স্বীকার করে সংসদে কথা বলেছেন। এ নিয়ে সমাধানের চেষ্টা চলছে বলেও সংসদে জানান বাণিজ্যমন্ত্রী। তবে সেই চেষ্টা এখনো আলোর মুখ দেখেনি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সদা সংবাদ। 18-র আগে বিয়ে নয়, 21-এর আগে মা নয়, এই স্লোগানটি অনেক ক্ষেত্রে মানা না হলেও আবার বিপরীত চিত্র দেখা মেলে অনেক অঞ্চলে। বাল্যবিয়ে প্রতিরোধে গ্রামে গ্রামে গড়ে উঠেছে নানামুখী সচেতনতা। সম্প্রতি লক্ষ্মীপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়েকে না বলে শপথ নিয়েছেন শতাধিক ছাত্রী। এতে কয়েকজন অভিভাবক তাদের মেয়েকে বাল্যবিয়ে দেবেন না বলেও প্রতিশ্রুতি দেন। বিস্তারিত টেক্সট রিপোর্টে।
লক্ষ্মীপুরে বাল্যবিয়েকে না বলে শপথ নিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রী। সোমবার 24 জুলাই দুপুরে সদর উপজেলার মার্চ ফাউন্ডেশনের উদ্যোগে হাসন্দী বিজয়নগর নারী শিক্ষা নিকেতনের হলরুমে আয়োজিত এক কর্মশালায় ছাত্রীরা এ শপথ করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল মাওয়া নামের এক ছাত্রী বক্তব্য রাখেন। সে বাল্যবিয়ে করবে না বলে শপথ করেন। এছাড়া 22 বছরের আগে মা ও 45 বছরের পর গর্ভধারণ করবেন না বলেও শপথ নেন। একই সঙ্গে সহপাঠীদেরও বক্তব্যের মাধ্যমে বাল্যবিয়ে রোধে উৎসাহিত করেছেন। উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার KM জাহিদুল ইসলাম বিপ্লব ও সুইডেনের ভাস্টিডাস থরেন বিজনেস স্কুলের প্রধান শিক্ষক KM আব্দুর রহমান সবুজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন ও সিনিয়র শিক্ষক সঞ্চয় চন্দ্র সাহা প্রমুখ। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে কমপক্ষে 30 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেক। এছাড়া দাবানলের কারণে হাজারো মানুষ বাড়ি ছেড়েছেন। টানা তাপপ্রবাহের ফলে ভূমধ্যসাগর তীরবর্তী 3 দেশ আলজেরিয়া, ইতালি এবং গ্রিসে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুভ আনোয়ারের একটি ডেস্ক রিপোর্ট। টানা তাপপ্রবাহের ফলে সৃষ্ট ভয়াবহ দাবানলে ভূমধ্যসাগর তীরবর্তী 3 দেশ আলজেরিয়া, ইতালি এবং গ্রিসে 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত প্রায় 1 সপ্তাহ আগে সৃষ্ট এই দাবানলে নিয়ন্ত্রণ আনতে রীতিমতো হিমশিম খাচ্ছে 3 দেশের কর্তৃপক্ষ। এই কারণে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও ছুটি কাটানোর রিসোর্টগুলো হুমকির মুখে পড়েছে। দাবানলের কারণে গ্রিসের রোডস দ্বীপ থেকে আরও বাসিন্দাদেরকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। রোডসের বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, এই লোকজনের মধ্যে একটি বড় অংশই পর্যটক এবং রোববার থেকে মঙ্গলবারের মধ্যে 40টিরও বেশি জরুরি ফ্লাইটে চেপে রোডস ছেড়েছেন অন্তত 5000 পর্যটক। বার্তা সংস্থাগুলো জানিয়েছে, স্মরণকালের ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি। দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে পুড়ে যাচ্ছে একরের পর একর বনাঞ্চল। এখনও সক্রিয় রয়েছে অন্তত 650 দাবানল, যা নিয়ন্ত্রণে দিন রাত কাজ করে যাচ্ছে দমকল বাহিনী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে বাতাসের বেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আসছে না। পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতালির পালেরমোতে ছুটি কাটাতে গিয়ে 70ঊর্ধ্ব এক দম্পতি প্রাণ হারিয়েছে। ওই শহরের পাশে 88 বছর বয়সী আরেক নারী প্রাণ হারিয়েছেন। গত সোমবার কাতানিয়ায় তাপমাত্রা 47.6 ডিগ্রি সেলসিয়াস উঠে যায়, যেখানে পানি ও বিদ্যুতের চরম সংকট দেখা দিয়েছে। গতকাল ফ্রান্সের ভূমধ্যসাগরীয় দ্বীপ কোর্সিকাতেও দাবানল শুরু হয়েছে। তবে দাবানলে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে আলজেরিয়ায়। মঙ্গলবার পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ বেজাইয়ায় মৃত্যু হয়েছে 34 জনেরও বেশি মানুষের। এই মৃতদের মধ্যে 10 জন সেনা সদস্যও রয়েছেন। গত কয়েকদিনে দাবানলে বেজায়া ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েছে। ভূমধ্যসাগর তীরবর্তী এই প্রদেশটি এর আগে কখনো এত বিস্তৃত ভয়াবহ দাবানল দেখেনি। এ বিষয়ে আলজেরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার থেকে 80% দাবানল নিভিয়ে ফেলা হয়েছে। এছাড়া একটি বিশাল অগ্নি নির্বাপক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রায় 8000 কর্মী, কয়েকশো অগ্নি নির্বাপক সরঞ্জাম ও কিছু বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। ভূমধ্যসাগরীয় অপর দেশ এবং আলজেরিয়ার প্রতিবেশী তিউনিসিয়াতেও ছড়িয়েছে দাবানল। দেশটির উপকূলীয় গ্রাম মেল্লোউলা থেকে 300 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তিউনিসিয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গ্রিসের অর্থনীতির একটি শক্তিশালী খাত পর্যটন। দেশটিতে প্রতি 5টি চাকরির একটি পর্যটন সংক্রান্ত। কিন্তু দাবানলের কারণে চলতি মৌসুমের পর্যটন খাতে রীতিমতো ধস নেমেছে। যুক্তরাজ্য সহ ইউরোপের অনেক দেশ ইতোমধ্যে নাগরিকদের গ্রিসে ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ।
খেলার খবর। নারীদের প্রতি রক্ষণশীলতার জন্য পরিচিত দেশ পাকিস্তান। এদেশের ব্যতিক্রমী ক্রিকেট তারকা বিসমা মারুফ, যার কাছে ক্রিকেটার সত্তা গুরুত্বপূর্ণ, আবার যিনি এক চুল ছাড় দিতে নারাজ মাতৃত্ব পরিচয়কে। ক্রিকেট সফরে সন্তানকে সঙ্গে নেওয়া বারণ, তাই তো ম্যাচ থেকে নিজের নাম বাদ দিতে দ্বিধা করলেন না এই বাহাতি ব্যাটার। হাসান শাওনের তথ্য, কণ্ঠ দিয়েছেন রুমি প্রভা। এবার বিনোদন। 28 জুলাই মুক্তি পেয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত প্রথম তেলেগু সিনেমা এলজিএম। জানা গেছে এই ছবির গল্প একটি পারিবারিক পুরুষকে ঘিরে। রোমান্স, কমেডি আর উত্তেজনায় ভরপুর এই ছবির ট্রেলার ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। সামিয়া বিন্দুর প্রতিবেদন। ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বর্তমানে তিনি জাতীয় দল থেকে দূরে থাকলেও সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন। ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত প্রথম তেলেগু সিনেমা লেটস গেট ম্যারিড নিয়ে হাজির হচ্ছেন এই তারকা ক্রিকেটার। জানা গেছে এই ছবির গল্প একটি পারিবারিক পুরুষকে ঘিরে, যে তার ভাবি, স্ত্রী এবং মায়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন। রোম্যান্স, কমেডি আর উত্তেজনায় ভরপুর এই ছবির ট্রেলার ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে পারেন ধোনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্বকাপজয়ী অধিনায়কের ভক্তরা ব্যাপক আগ্রহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে। এর আগে চেন্নাইয়ে ছবিটির অডিও ও ট্রেলার প্রকাশের অনুষ্ঠান হয়। সেখানে ধোনি বলেন, যেখানে ধোনি বলেছিলেন মেয়ের সাথে দেখতে পারেন এমন সিনেমা বানিয়েছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধোনি বলেন, এই ছবির অভিনেতারা দুর্দান্ত কাজ করেছেন। এটি একটি পারিবারিক বিনোদনমূলক ছবি। আমি আমার মেয়ের সাথে এটি দেখতে পারি। ওর বয়স 4 বছর, কিন্তু সিনেমাটি দেখলে সে আনন্দ পাবে। এলজিএম সিনেমার ট্রেলার মুক্তির পর থেকে দারুণ সাড়া ফেলেছে। সিনেমার মূল চরিত্রে আছেন হরিশ কল্যাণ ও ইভানা। এছাড়া যোগীবাবু, নাদিয়া ও আরজে বিজয়কে অন্যান্য চরিত্রে দেখা যাবে। ধোনি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করছেন রমেশ থমিলমানি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। শেষ করব অন্যরকম একটি খবর দিয়ে। চীনা প্রপার্টি জায়ান্ট এভারগ্রান্ড কোম্পানি নগরীর অতি ধনীদের জন্য এই অঞ্চলটিতে ইউরোপীয় আদলে 260টি ভিলা নির্মাণের পরিকল্পনা করে, কিন্তু 2 বছর পর বাদ দেওয়া হয় প্রকল্পটি। বর্তমানে তার রূপ নিয়েছে ভৌতিক শহরে। হাসান শাওনের তথ্য, কণ্ঠ দিয়েছেন সঞ্চিদা শম্পা। কর্তৃত্ববাদী শাসনে মৃত্যু হয় জবাবদিহিতার। অন্য অনেক কিছুর মতো তাতে জ্বলে যায় জনগণের অর্থ। সে জনপদে উন্নয়ন বা নির্মাণের সার্থকতা থাকে না। অপব্যয় ঝুলে থাকে আতঙ্কের ঋণের বোঝা হয়ে। এসব কথায় প্রযোজ্য একদলীয় কমিউনিস্ট পার্টি শাসিত চীনের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনিয়াংয়ের শহরতলি এলাকা প্রসঙ্গে। সেখানে সারি সারি দাঁড়িয়ে আছে অসংখ্য অর্ধনির্মিত বিলাসবহুল ভিলা। একসময় মাল্টিমিলিনিয়াররা সেখানে থাকবেন ভেবে নির্মিত হয়েছিল ভিলাগুলো, কিন্তু এখন এক পরিত্যক্ত ও ভুতুরে শহর হয়ে স্থানটি রূপ নিয়েছে কৃষকদের ফসল উৎপাদন এবং গবাদি পশুপালনের জায়গা হিসেবে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, চীনা প্রপার্টি জায়ান্ট এভারগ্রান্ড কোম্পানি 2010 সালের দিকে শেনিয়াং শহরতলিতে স্টেট গেস্ট ম্যানশনস নামের এক প্রকল্প শুরু করে। নগরীর অতি ধনীদের জন্য এই অঞ্চলটিতে ইউরোপীয় আদলে 260টি ভিলা নির্মাণের পরিকল্পনা করা হয়, কিন্তু 2 বছর পর বাদ দেওয়া হয় প্রকল্পটি। শেনিয়াং এর ভুতুরে ভিলাগুলো চীনের অনেক শহরাঞ্চলে বহু ব্যর্থ রিয়েল এস্টেট প্রকল্পের একটি। দেশটির অনেক জায়গায় এমন পরিত্যক্ত ভবন আছে। বিপুল ঋণের কারণে চীনের রিয়েল এস্টেট জায়ান্ট এভারগ্রান্ড কোম্পানি বহু প্রকল্প এভাবে বন্ধ করে দেয়। 2021 সালের অক্টোবরে এভারগ্রান্ড ছিল বিশ্বের সবচেয়ে ঋণগ্রস্ত কোম্পানি।
এখন প্রতিষ্ঠানটির প্রায় $300 বিলিয়ন বেশি ঋণ রয়েছে। অর্থনীতিবিদদের মতে এমন ভুতুড়ে শহর চীনের একটি অদ্ভুত বৈশিষ্ট্য। কম চাহিদা কিন্তু যোগান অত্যন্ত বেশি থাকায় যে অসামঞ্জস্য তৈরি হয় তারই প্রমাণ চীন জুড়ে গজিয়ে ওঠা এমন পরিত্যক্ত ভবনগুলো। অতিরিক্ত সরবরাহ থেকে এই ভবনগুলো নির্মিত হয়েছে এবং পরে মালিকরা এগুলো বিক্রি করে দেয়। সেখানে কেউ বসবাস না করায় ভবনগুলো ফাঁকা পড়ে থাকে, তা ব্যবহৃত হয় ভিন্নভাবে। শেনিয়াংয়ের অর্ধনির্মিত ভিলাগুলোর পরিণতি এখন এমনই। এখানে এখন স্থানীয় কৃষকরা বাড়িগুলোর সামনের লনের জমি চাষ করে ফসল বুনছেন। বিভিন্ন গবাদি পশু চড়ে বেড়ায় এলাকা জুড়ে। আর অসমাপ্ত ভবনগুলো দাঁড়িয়ে আছে খাখা বিরান ভূমির সমাধি ফলকের মতো। কোম্পানি ও শহর কর্তৃপক্ষের কাছে এমন বিপুল অর্থ অপচয়ের ব্যাখ্যা চাওয়া নাকি অপরাধ হিসাবে গণ্য হয় চীনে। শেনিয়াংয়ের ভৌতিকতার তাই অলৌকিক কিছু নেই, বরং এতে স্পষ্ট যে এটি জনগণের অর্থের অপচয় মাত্র। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।